পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে 13 ওভারে 100 করে এবং শেষ পর্যন্ত তিনি 50 ওভারে পাকিস্তানের ইনিংস থামে 274 রানে। এবং বাংলাদেশের যদি শেষ ওয়ানডের কথা বলি, অনেকটা পাকিস্তানের মতোই, তিনি 17 ওভারে কিন্তু 100 করেন, কিন্তু বাংলাদেশের ইনিংসটা শেষ করতে যেয়ে কিন্তু 290 রানে প্যাকেট মানে 290 রানে পর্যন্ত থামে, কিন্তু এতটা কিন্তু থামার কথা ছিল না। ফার্স্টে তানজিদ তামিম অলমোস্ট 120 থেকে 130 স্ট্রাইক রেটে তিনি টি-20 সুলভ কাইন্ড অফ টি-20-র মতো তিনি ব্যাটিং করতেছিলেন, কিন্তু তাকে আসলে প্রপার সাপোর্টটা দিতে পারেনি সাইফ হাসান। তো তারপর নাজমুল হোসেন শান্ত আসে, তিনি মোটামুটি ব্যাকফুটে থেকে তারপর তিনি স্ট্রাইক করা শুরু করেন এবং স্ট্রাইক করতে করতে তিনি আউট হয়েছেন লিটন কুমার দাস থেকে। লিটন কুমার দাসও আসলে তার একটু স্লো স্টার্ট করেন। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস সবাই কিন্তু আসলে স্লো স্টার্ট করেন, কি যেই দিকটায় কিন্তু তানজিদ হাসান তামিম অনেকটা ইয়ে, তিনি কিন্তু তার স্টার্টিংটা আসলে অনেকটা ফাস্ট হয়, কিন্তু তিনি শেষের দিকে অনেকটা স্লো হয়ে যান। বিশেষ করে তিনি 80 থেকে 100 করতে 107 রান করেছেন। 80 থেকে 107 রান করতে তিনি আসলে অলমোস্ট এই 27টা রান করতে তিনি 35টার উপরে বল খান, এবং ওইখানে কিন্তু বাংলাদেশ পুরোপুরি পিছিয়ে যায়, যেই টাইমে কিন্তু দলের রান রেটও যথেষ্ট পিছাইতে ছিল। তো ওই দিক থেকে কিন্তু বাংলাদেশ সম্পূর্ণভাবে পিছিয়ে পড়ে। অন্য দিক থেকে রিশাদের হুট করে আউটটা, রিশাদ একদম ফার্স্ট বলে তিনি আউট হয়ে যায়। অর্থাৎ ব্যাটিংটা যেভাবে শুরু হয়েছিল কিন্তু সেভাবে কিন্তু ফিনিশিংটা দিতে পারেনি, এবং মিডল ওভারে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ রান রেটটা কমতে কমতে শেষ হয়ে যায়। আমরা সবসময় কী দেখি, ফার্স্টে স্টার্ট যেরকমই হোক মিডল মানে 35 থেকে 50 ওভারে আসলে খেলাটা হয়। বিশেষ করে 40 থেকে 50 ওভারে যে কোনো টিম, যে কোনো বড় টিম স্ট্রাইকটা করতে থাকে, কিন্তু বাংলাদেশ কী করলো, 40 থেকে 50 ওভারে সব থেকে খারাপ খেলো এবং ফার্স্ট 1 থেকে 10 ওভার খুবই ভালো করলো। তো এই সমস্ত ইনিংস বা এই ধরনের অধারাবাহিকতার জন্য কিন্তু বাংলাদেশ বড় স্কোর করতে পারবে না। আপনার ওডিআই কিন্তু একটা ধৈর্য ধরার একটা খেলা, এখন কিন্তু বেশিরভাগ ওডিআই নাই বাংলাদেশে, কিন্তু এই বছর মাত্র 22টা ওয়ানডে আছে, এর গত বছর বাংলাদেশ মাত্র 13টা ওয়ানডে খেলে। তো এত কম ম্যাচ খেলে অ্যাকচুয়ালি কিন্তু এই র্যাঙ্ক করা কিন্তু টাফ। বাংলাদেশের সবথেকে বড় স্ট্রং পয়েন্ট ছিল কিন্তু যখন পঞ্চম ওয়ানডে ছিল, তখন কিন্তু ওয়ানডে টিমটা মোটামুটি একটা জায়গায় তার দাঁড় করেছে, এবং বাংলাদেশ ওয়ানডেতে কোয়ার্টার ফাইনালও খেলছে। তো ওই ক্ষেত্রে বাংলাদেশ এখনকার যে ওয়ানডে টিম একদম অনেকটা তফাৎ। এখনকার ওয়ানডে টিম কিন্তু 100ই করতে পারে না। লাস্ট 10টা ওয়ানডেতে, আজকের ওয়ানডে সহ, আজকের ওয়ানডেতে যদি বাদ দিই, লাস্ট 9টা ওয়ানডের মধ্যে বাংলাদেশ মাত্র 2টা ম্যাচে 250-র বেশি রান করতে পারছে, এবং 2টা ম্যাচে বাংলাদেশ পুরোপুরি 50 ওভার খেলতে পারছে। মানে আপনি বুঝেন 9টার মধ্যে 7টা ম্যাচে কিন্তু বাংলাদেশ 50 ওভার ব্যাটই করতে পারতেছে না। এত সিরিয়াস লেভেলের অবস্থা। এবং এই যে খুঁটিনাটি, আজকের ম্যাচে কিন্তু যথেষ্ট ফিল্ডিং মিস করছে, এবং ব্যাটারদের কথা যদি স্পেশালি বলি, এই যে ফার্স্টে শুরু হলেও সেকেন্ডে আসলে ওই রিদমটা ধরে রাখতে পারে না, স্লো ডাউন হয়ে যায়, হাঁপায় যায়, হয়ে যায়, মানে পুরো অবস্থা খারাপ। ফিটনেসের অবস্থা যে কত বাজে, ইন্ডিয়ার একটা ব্যাটসম্যান 200 করলে আসলে ওদের দেখে যথেষ্ট ফিট মানে, কিন্তু বাংলাদেশের একটা ব্যাটসম্যান 50+ করতেই যায় কিন্তু ঘাম টাম ঝরে, মানে ওদের রুদ্ধশ্বাস বের হয়ে যায় এমন একটা অবস্থা। তো এই ধরনের ফিটনেস ফ্রিক, ইভেন মাইন্ড সেট, গেমিং সেন্স আসলে কার্যকর। প্রপার গেমিং সেন্স না থাকলে, বড় বড় টিমদের দেখে যদি না শিখতে পারে, তাহলে আমাদের ওয়ানডেতে কিন্তু ভয়াবহ অবস্থা আমাদের জন্য ওয়েট করছে। ইতিমধ্যে আমরা ওয়ানডেতে মাত্র 10 নম্বর র্যাঙ্ক থেকে বের হয়ে গেলে, ইভেন এই র্যাঙ্ক যদি বাংলাদেশের থাকে, কারেন্ট যে র্যাঙ্কটা 10 নম্বর, তাহলে বাংলাদেশ কিন্তু সরাসরি কোয়ালিফাই করতে পারবে না। বাংলাদেশকে কিন্তু ওই ইটালি, আপনার ইউরোপের বিভিন্ন এই সমস্ত নামিবিয়া, ভেনিজুয়েলা, এই ধরনের টিমের সাথে কিন্তু খেলে বাংলাদেশে কোয়ালিফাই করতে হবে, যেটা কিন্তু অনেকটা লজ্জাজনক। এবং বিগত লাস্ট 15 বছরে কিন্তু বাংলাদেশের ওয়ানডেতে এত খারাপ অবস্থা হয়নি যতটা খারাপ অবস্থা বাংলাদেশ এখন ফেস করতেছে। দোক পাকিস্তানের সাথে বাংলাদেশ জিতছে, কিন্তু আমাদের কিন্তু অনেকটা লাকিলি জিতছে। বাংলাদেশের যে ধরনের ব্যাটিং যে অবস্থা, এটা আসলে কিন্তু জেতার কথা না। বাংলাদেশ কিন্তু আমেরিকার, ইউএসের কাছেও কিন্তু বাংলাদেশ হেরে এসেছে, আপনার কিন্তু এটা মাথায় রাখতে হবে।